الكريم أما بعد প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে শুরুতে আমি আপনাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির হযরত পীর সাহেব চরমায়ের পক্ষ থেকে আপনারা কষ্ট করে এত ব্যস্ততার মধ্যেও আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বশেষ অবস্থান কি, এই বিষয়টার উপর আপনাদের আগ্রহের কেন্দ্রবিন্দু, এটা আমরা বুঝতে পারছি, উপলব্ধি করছি। আমরাও আমাদের অবস্থান ক্লিয়ার করব। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠান হয়েছে 1987 সালে। ইসলামী আন্দোলন বাংলাদেশের বিঘোষিত লক্ষ্য উদ্দেশ্য হল আমরা এই দেশটাকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। ইসলামের সুমহান আদর্শ, ইসলামের নীতি আদর্শের ভিত্তিতে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব এবং শুধু মুসলমান নয়, অমুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করার জন্য ইসলামী একমাত্র উপযুক্ত আদর্শ এবং ইসলামের যুগেও বাস্তবায়িত হলে সকলের অধিকার সুনিশ্চিত হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে, সুবিচার প্রতিষ্ঠা হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে। এই বিশ্বাস থেকেই গোটা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশ গড়ার এই রাজনীতি, কল্যাণ প্রতিষ্ঠার এই রাজনীতি, ইসলাম প্রতিষ্ঠার এই রাজনীতিটাকে পবিত্র ইবাদত মনে করে। ইবাদত মনে করি আমরা এই বাংলাদেশের গণমানুষের সামনে এই দাওয়াত পৌঁছে দিচ্ছি। যেহেতু আমরা এটাকে একটা পবিত্র ইবাদত মনে করি, এই জন্যই আমাদের গোটা বাংলাদেশের লাখো নেতা কর্মী, তাদের মধ্যে কোনো হতাশা নেই। আমরা যেমন নামাজ পড়ি, আমরা যেমন রোজা রাখি, আমরা যেমন যাকাত দেই, নিয়মিত দিয়ে যাই, এতে করে যেমন আমাদের কোনো হতাশা নেই, তেমনি ভাবে আমাদের এই রাজনীতি, এটা করেও আমরা পরিতৃপ্ত, এতে করে আমাদের কোনো হতাশা নেই। বর্তমান বাস্তবতায় আপনারা জানেন, গত বছর 5 আগস্ট একটা অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী স্বৈর সরকারের পতন হয়েছে। মানুষের মধ্যে একটা প্রত্যাশা জেগে উঠেছে যে আগামীতে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করেছিল এখন ইসলামপন্থী শক্তির সামনে একটা বড় সুযোগ তৈরি হয়েছে। ইসলামের আদর্শের আলোকে রাষ্ট্র পুনর্গঠনের, মানুষের অধিকার প্রতিষ্ঠার একটা মহান সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগটা যাতে কাজে লাগানো যায় এবং দেশটাকে যাতে একটি কল্যাণ রাষ্ট্রে প্রতিষ্ঠা করা যায়, ইনসাফ কায়েম করা যায় এবং বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা যায়, এই লক্ষ্য বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেব চরমনাই ইসলামপন্থী শক্তির জন্য আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের একটি ভোটের একটি বাক্স হবে, ওয়ান বক্স পলিসি ঘোষণা করেছিলেন এবং সেই ওয়ান বক্স পলিসির যুগান্তকারীর ডাকে সাড়া দিয়ে অনেকেই হুজুরের সাথে সুর মিলিয়ে কথা বলেছিলেন এবং একটা জাগরণ তৈরি হয়েছিল, মানুষের মধ্যে প্রত্যাশা জেগে উঠেছিল। সেটার মূলে ছিল ইসলামী শক্তির ওয়ান বক্স, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের আদর্শের আলোকে বাংলাদেশটাকে পুনর্গঠন করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হল, আমরা দেখলাম এক পর্যায়ে এসে সেই ইসলামপন্থী শক্তির ওয়ান বক্স থেকে কেউ কেউ এটাকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, ক্ষমতায় যাওয়ার একমাত্র লক্ষ্য বাস্তবায়নের জন্য এটাকে এই ধারা থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। এই জন্য
আমরা ব্যথিত, মর্মাহত। আমরা যেহেতু ইবাদতের রাজনীতি করি, আমরা আমাদের নেতা কর্মীদের সাথে প্রতারণা করতে পারি না। আমরা এদেশের ইসলামপন্থী জনতার আবেগের সাথে আমরা কিছুতেই প্রতারণা করতে পারি না। আমরা যেহেতু ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্য, ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করে আসছি। আমরা এর থেকে বিচ্যুত হতে পারি না। এই জন্য আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকে 11 দলীয় জোটের ব্যানারে যেখানে আমরাও ছিলাম, সেখানে একটি সাংবাদিক সম্মেলন হয়েছে। সেখানে আমাদের এই যে দীর্ঘদিনের পথ চলা, 5 আগস্ট পরবর্তী সারা দেশে আমরা ইসলামপন্থী শক্তি একসাথে করার জন্য যে চেষ্টা সাধনা করেছিলাম, আমরা দেখেছি যে শেষ পর্যায়ে এসে আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। লক্ষ্য অর্জিত না হওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। এই শঙ্কা থেকে আমরা চিন্তা করলাম আমাদের ইসলামের পক্ষে একটি বাক্সকে আমাদের হেফাজত করতে হবে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, যদিও আমরা জানি সামনে আমাদের পথ চলা হয়তো মসৃণ নাও হতে পারে, কারণ আমরা ক্ষমতার রাজনীতি আমরা সেভাবে করি না। আমাদের মূল লক্ষ্য ইসলাম। ইসলামকে আমরা আগে রাখি। আমরা নীতি আদর্শের রাজনীতি করি। আর এখানে আমরা দেখছি যে নীতি আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। সেজন্য আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে 270টি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে, এর মধ্যে আপিলে 2 জন বাতিল হয়েছে। বাকি 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। কারণ আমরা ইসলামী জনতার যে প্রত্যাশা, যে এখানে একটা বিষয় স্পষ্ট করে বলতে হয় যে আমরা কেন এই সিদ্ধান্তে আসলাম। জানেন যে এখানে বাংলাদেশ জামাত ইসলামী একটি বড় শক্তি ছিল, অস্বীকার করার সুযোগ নেই। তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি, ঠিক আছে, কিন্তু আমরা আদর্শিকভাবে, নৈতিকভাবে আমরা কারো চেয়ে দুর্বল নই। আজকে আমাদের দুঃখজনক বাস্তবতা হলো আমরা অবাক বিস্ময়ের সঙ্গে দেখলাম জামাতে ইসলামী সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। এবং তিনি যে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলেন, সেই খ্রিস্টান সম্প্রদায়ের একজন সম্মানিত নারী, তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা আশ্বস্ত হয়েছি যে জামাতের আমির শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না, এই ওয়াদা তিনি করেছেন। এই জন্য আমরা আশ্বস্ত হয়েছি। এখন বাকি এই বিষয়টা যখন আমরা জানতে পারলাম, তখন আমরা স্পষ্ট হয়ে গেলাম যে আমরা যে লক্ষ্য নিয়ে চলছি সেই লক্ষ্য অর্জিত হবে না। কারণ আজকে যখন রাষ্ট্র ক্ষমতা যাওয়ার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এখন যারা প্রধান শক্তি তারাই যদি ইসলামের সুমহানী আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যায়, তারা যদি ইসলামী আইনের প্রতি তাদের আস্থা না থাকে, তাহলে আমরা যে কর্মী সমর্থক নিয়ে সারা দেশে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছি, এই স্বপ্নই থেকে যাবে। এবং আজকে আমরা অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করছি জামাতে ইসলামী বাংলাদেশের সারা দেশে লক্ষ লক্ষ কর্মী সমর্থক আছেন। আমরা জানি বাংলাদেশ জামাতে ইসলামী তাদের জন্মের পর থেকে একটা মৌলিক স্লোগান ছিল
আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই। এখন যখন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন। তারা প্রচলিত আইনে রাষ্ট্র পরিচালনা করবেন এই কথা যখন ঘোষণা করলেন, তখন আমাদের কষ্ট জাগে যে সারা বাংলাদেশে এই জামাতে ইসলামের, বাংলাদেশ জামাতে ইসলামের নেতা কর্মীদের প্রতি তারা আসলে খেয়াল করে নাই। আমাদের যেটা মনে হয়েছে, তারা ক্ষমতাটাকে একমাত্র মুখ্য মনে করছে। তো এখন আমরা আসলে তাদের ক্ষমতায় যাওয়ার পথে বাধা হতে চাই না। আমরা বিনয়ের সাথে বলতে চাই, আমরা এই প্রচলিত আইনে বিগত 54 বছর রাষ্ট্র পরিচালিত হয়েছে। এই প্রচলিত আইনে শান্তি প্রতিষ্ঠায়, কল্যাণ প্রতিষ্ঠায় প্রচলিত আইন ব্যর্থ হয়েছে। এই প্রচলিত আইন বৈষম্য তৈরি করেছে। অন্যায় অবিচারের মূল হলো প্রচলিত আইন। অতএব আমরা তো সবসময় বলে আসছি, প্রচলিত আইন পরিবর্তন করে সেখানে আল্লাহর যে আইন এবং ইসলামের সমান আইন, যেটা সকলের জন্য সমান এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠা করবে, আমরা তো সেই আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি। এখন শেষ মুহূর্তে যদি আমরা দেখি যে আসলে প্রধান যে রাজনৈতিক শক্তি, আমাদের সহযোগী শক্তি ছিলেন, তারা যখন নাকি বলছেন যে না, তারা সে আল্লাহর আইনের পথে চলবেন না, বরং প্রচলিত আইনেই তারা রাষ্ট্র পরিচালনা করবেন, তখন আমরা তাদের সহযোগী হওয়ার জন্য আমরা প্রস্তুত নই। এই জন্য আমরা মনে করছি এটা আমাদের ইসলামপন্থী শক্তির সামনে আমাদের তুলে ধরা দরকার। এই জন্য আমরা তাদের আবেগের প্রতি শ্রদ্ধা জানাই। অনেকেরই অনেক রকম আবেগ তৈরি হয়েছিল এই ঐক্যকে নিয়ে, আমরা তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানাই। আর বিশেষ করে এখনো পর্যন্ত যারা জোটবদ্ধ আছেন, সেখানে আরো ইসলামী সংগঠন আছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। তাদের প্রতি আমাদের কোনো বিরূপ ধারণা নেই। তবে আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, তারা যাতে এই যে জামাত ইসলামীর প্রধান যে বক্তব্যটা দিয়েছেন, এইটার ব্যাপারে যদি তাদের নীতি আদর্শের সাথে সাংঘর্ষিক তারা মনে করেন, তারা যাতে একটু ক্লিয়ার হয়ে আনেন। আরেকটি বিষয়, এটা ছিল আমাদের আদর্শিক বিষয়, আর একটা রাজনৈতিক বিষয় এখানে আছে। কারণ শুধু একটি কারণেই আমাদের অবস্থান নয়, আরো বেশ কিছু কারণ আছে। মৌলিক কারণগুলো আমি বলছি। রাজনৈতিক বিষয়গুলো যখন আমরা একই পথে হাঁটবো, আমরা যখন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করব, আমরা যখন আগামীতে পার্লামেন্টে যাব, তখন আমাদের ভোট নিয়ে যারা পার্লামেন্টে যাবেন, আমরা যাদের ভোট নিয়ে পার্লামেন্টে যাব, তাদের পারস্পরিক সমঝোতা, সমন্বয়, সম্মান বোধ থাকতে হবে। জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি বিএনপি প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা জাতীয় সরকার নির্বাচন পরবর্তী জাতীয় সরকার, বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠন করবেন এবং বেগম খালেদা জিয়া যে ঐক্যের পাঠাতন তৈরি করে গেছেন, সেই ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন। এখন আমাদের প্রশ্ন হলো, এই যে তিনি একটি অ্যালায়েন্সে আছেন, একটি সমঝোতায় আছেন, এটা একটি মৌলিক প্রশ্ন, আগামীতে জাতীয় সরকার হবে নাকি কোন সরকার হবে, এটা মৌলিক প্রশ্ন। যেহেতু আমরা এদের প্রতিদ্বন্দ্বী, একটি প্রতিদ্বন্দ্বী শক্তির সাথে গিয়ে উনি নিজে ঘোষণা দিয়ে আসলেন তিনি জাতীয় সরকার করবেন, তাদের ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, তাহলে এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই। অন্যান্য শরীকদের সাথে তিনি এককভাবে ঘোষণাটা দিয়ে আসলেন। এখন আমাদের শঙ্কা হলো যে এখানে নির্বাচনের আগে যেহেতু একটা সমঝোতা সমন্বয় প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে, তাহলে নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কিনা, এটা কি ইলেকশন হবে নাকি সিলেকশন হবে, এই শঙ্কাটা আমাদের সামনে চলে এসেছে। তো এই শঙ্কা নিয়ে আমরা তো আসলে মানে সহযোগী হতে চাই না। কারণ বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী যে নির্বাচনী যে কলঙ্ক হয়েছে, সেই কলঙ্ক থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আর আমরা এমন সমঝোতার নির্বাচন, নিজেদের মধ্যে ভাগাভাগির নির্বাচন এবং সিলেকশনের নির্বাচন, এটা আমরা চাই নাই। মানুষ এটা চায় না, কিন্তু আমরা সেই আশঙ্কা করছি। সেই আশঙ্কা থেকেও আমরা শঙ্কিত যে আগামী দিনে আসলে
সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা, নাকি আমাদের সাথে ঐক্য করে তলে তলে আবার ভিন্ন রকম কিছু হবে, এই আশঙ্কাটা আমাদের মধ্যে দেখা দিয়েছিল। তো এই জন্য আসলে আমরা মনে করছি এগুলো জনগণের সামনে প্রকাশ করা দরকার। জনগণও বুঝতে পারছে, উপলব্ধি করছে। আমাদের কাছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সংবাদ আসছে, বিভিন্ন রাষ্ট্রের সাথে বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে, কি হচ্ছে এটাও আমরা জানি না। এখন বিশ্বস্ত এখানে সমঝোতা সমন্বয় হতে হলে, ঐক্য হতে হলে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, আস্থা লাগে। আমরা আস্থা, বিশ্বাস, শ্রদ্ধার জায়গা যখন ভেঙে যায় তখন তো আসলে সেখানে ঐক্য টিকে না। এই জন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরের পক্ষ থেকে আদিষ্ট হয়ে আজকে আপনাদের সামনে এই কথাগুলো বললাম। আপনাদের যদি আরো কোনো ব্যাপারে কোনো প্রশ্ন থাকে, তো আরেকটা বিষয়, আমাদের যেহেতু 268 আসনে ক্যান্ডিডেট আছে আর 32টা আসন এখনো ফাঁকা আছে, এই 32 আসনেও আমরা সমর্থন দিব। সেখানে কাদেরকে আমরা সমর্থন দিব সেটা আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের পরে আমরা ডিসাইড করব। আমাদের নীতি, আদর্শ এবং লক্ষ্যের সাথে যাদের মিল হবে, তাদের সাথে সহযোগ্য ক্যান্ডিডেট, তাদেরকে আমরা ইনশাআল্লাহ সমর্থন দিব। এবং আমরা আশাবাদী গোটা বাংলাদেশের 300 আসনেই আমাদের পক্ষের ক্যান্ডিডেট থাকবে ইনশাআল্লাহ, যাতে ওয়ান বক্স, যাতে পিসা চরমনায় ইসলামের পক্ষে ওয়ান বক্স, সেটা যাতে সঠিক বাস্তবায়ন আগামী নির্বাচনে থাকে। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই ব্যবস্থা আমরা করব। সবাইকে ধন্যবাদ। একজন একজন করে প্রশ্ন করুন। জি, আপনি দাঁড়ান। জি, একজন একজন করে। জি, শরিয়া আইন আপনারা বাস্তবায়ন করতে চান, যেটা জামাতের সাথে সাংঘর্ষিক, তারা অবস্থান থেকে সরে গেছে। আপনারা শরিয়া আইন আরো বেশি কিভাবে বাস্তবায়ন করতে চান যদি শোনেন, আমাদের কথা হলো আমরা চেষ্টা চালাবো, চেষ্টা করা আমাদের দায়িত্ব। আমরা যদি চেষ্টা না করি, আগে যদি নিয়তই গলত থাকে, আর এখানে তো আমরা ইসলামী আন্দোলন করেছি ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য। এখন ইসলাম যদি আমাদের কাছে মনে হয় যে এটা অচল, তাহলে সেটা নিয়ে আমরা কেন আগাবো? তাহলে তো সেকুলার রাজনীতি করাই ভালো। আরেকজন। জি, একটু বলেছিলেন যদি ক্ষমতায় যাওয়া হয় আমাদের সঙ্গে আপনারা ধীরে ধীরে জনগণ যেভাবে চাই সেভাবে শরিয়া আইন বাস্তবায়ন করবেন। আপনি এখন যেটা বললেন আগে যে জামাতে আমিরের বক্তব্যের পরে জামাতের পক্ষ থেকে ওটা ক্লারিফাই করা হয়েছে যে ক্ষমতায় যাওয়ার পরে সঙ্গে সঙ্গে শরিয়া আইন বাস্তবায়ন হবে না, ধীরে ধীরে জনগণ। এটা আমরা ক্লারিফিকেশন, এটা আমরা দেখিনি। মহাসচিবের বক্তব্য আমরা জামাতের আমিরের বক্তব্য যে ব্যাখ্যা দিয়েছে তাদের স্পোকম্যান জুবায়ের সাহেব, সেটা আমরা শুনেছি। তিনি স্পষ্ট বলেছেন যে আমরা প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। এটা আমরা ব্যাখ্যা প্রয়োজন নেই, এটা আমরা বাঙালি সবাই আমরা এই ব্যাখ্যা বুঝি। আচ্ছা ভাই, একজন একটু আপনারা যে নীতিগত আদর্শের কথা বলছেন, এরপরে কি আসন সমঝোতা নিয়ে কোনো আলোচনা ছিল? শেষ পর্যন্ত আপনারা বিভিন্ন ভাবে আসন সমঝোতা করছিলেন, এখানেও প্রতারণা করা হয়েছে। শোনেন, আসন এখানে কম বেশি হতেই পারে, তবে এখানে আমাদের আত্মসম্মান বোধে লেগেছে, এটাও একটু বলা প্রয়োজন। আসন সমঝোতায় সর্বপ্রথম আলোচনা শুরু হয়েছে 2 আমিরের, ডিসেম্বরের 9 তারিখ। আমিরে জামাত এবং আমাদের ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনায় দুইজন একান্তে বসেছিলেন। যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, এটা আসলে আমি এদিকে যেতে চাই নাই। প্রথম দিনই তিনি ইনসাল্ট করেছেন। আপনারা জানেন বিভিন্ন জরিপ প্রকাশ হয়। 9 ডিসেম্বর যেদিন তারা দুইজন বসেছিলেন, সেদিন প্রথম আলোতে একটা জরিপ প্রকাশ হয়েছিল। সেই জরিপ আপনারা দেখেছেন। সেই জরিপে প্রকাশ হয়েছিল যে বিএনপি কে চায় 65% মানুষ, জামাতে ইসলামকে চায় 25% মানুষ, আর সেখানে ইসলামী আন্দোলনেরও ছিল একটা, সেটা হলো 0.1% মানুষ। ঠিক আছে, ওই দিন বসার পরে আলোচনার শুরুতেই জামাতের আমির মোহতারাম তিনি আমাদের আমিরকে বললেন যে
এই একটা প্রথম আলোতে একটা জরিপ এসেছে, দেখেন তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হলো যে তাকে ইনসাল্ট করা, যে আপনাদের তো কোনো পয়েন্টই নাই, মানে জনমতে আপনাদের কোনো কি নাই, কোনো 1% নাই, 0.1 মানে 1% শতভাগের 1 ভাগ। তো এটা হলো উনি ইনসাল্ট করে শুরু করে যে যাত্রা, সেদিনই মতো আমি আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু মন্তব্য ভালো নয়, তারা হয়তো আমাদেরকে সাথে বেইনসাফি করবে, কারণ তিনি আমাকে এই জরিপের কথা কেন আনলেন সেখানে। পরে আমরা দেখলাম শেষ পর্যন্ত তারা এই জরিপের মধ্যেই ছিল, এবং সর্বশেষ মিটিং যখন আমার সঙ্গে হয় ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, তিনিও বললেন যে আপনাদেরকে অনেক আসন দেওয়া হয়ে গেছে, জরিপে তো আপনাদের এত নাই। তখন তিনি আমার দেশের একটা জরিপের কথা সেদিন আনলেন। আপনারা জানেন আমার দেশে একটা জরিপ প্রকাশ হয়েছিল, এবং সেটা হয়তো তারাই করেছে। যাই হোক, জরিপ কারা করে আপনারাও জানেন, এগুলো পেইড এজেন্সি থাকে, এনজিও থাকে, টাকা দিয়ে করা হয়। যে এখানে ওই জরিপের ফলাফলটা রেজাল্টটা কি ছিল, যে সেখানে বিএনপি কে চায় 34% মানুষ, জামাতকে চায় 33% মানুষ, এনসিপি কে চায় 7% আর ইসলামী আন্দোলনকে চায়। জামাতকে যদি 33% মানুষ চায়, এনসিপি কে যদি 7% মানুষ চায়, তো 40% হয়ে যায়। আর বিএনপি চায় 34%, বিএনপি কে চায়, তাহলে তো বিএনপি থেকেও এখন যদি এনসিপি তাদের সঙ্গে আছে, বিএনপির যে 6% ভোট তাদের বেড়ে গেছে। এখন তাহলে আমাদের কি আর এখানে অবস্থান থাকে? এখন তখন যখন তারা বলে জরিপে তো তা আসলে আপনাদের তেমন অবস্থান নেই, এখন তাহলে বোঝা গেল যে তারা যে আসন দিয়েছে এটা অনুগ্রহ করে দিয়েছে। তা আমরা তো কারো অনুগ্রহের পাত্র হয়ে রাজনীতি করতে চাই না। জি, এখন বলেন। অনেক আগে দাঁড়িয়েছে এরপরে আপনি আপনাকে একটা প্রশ্ন করছেন, ঠিক আছে? পলিসি ভেঙে গেল কিনা, এক আপনারা ভক্তি শাসনে কাদেরকে সমর্থন দিচ্ছেন, যেহেতু হচ্ছে আপনাদের হচ্ছে বড় প্রার্থী নাই। একটা বিষয় হচ্ছে যুক্ত তো অনেকে আছে, আরো ইসলামপন্থী দল আছে। শোনেন, আমি এটা জবাব দিয়েছি, ভাই শেষ করে বলেন বলেন। এটা হচ্ছে আপনাদের ওয়ান বক্স পলিসিকে কেন্দ্র করে ইসলামপন্থী দলগুলোকে নিয়ে আপনাদের কিছু সমর্থক, জামাতের কিছু সমর্থক অনলাইনে বাকযুদ্ধ জড়িয়েছে এবং যেসব ভাষা ব্যবহার করা হচ্ছে এগুলো ইসলামের নীতি বিরোধী এবং মানুষের কাছে বাজে মেসেজ যাচ্ছে। এই যে আপনারা এখন পৃথক হয়ে গেলেন, আপনাদের বলি জামাতের বলি, এই যে আপনারা পৃথক হয়ে গেলেন, ইসলাম যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায়, কি বার্তা গেল? আর এই যে সব গালিগালাজ বলতে আপনারা কোনো ব্যবস্থা নেবেন না? প্রথমত যে কথা বলতে চাই, শুধু আমাদের ইসলামপন্থীদের বাসগৃহ নয়, রাজনৈতিক শিষ্টাচার আমরা বজায় রাখবো। আমাদের সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থকদের প্রতি আমাদের নির্দেশ থাকবে যে কেউ যাতে শালীনতার মাত্রা অতিক্রম না করি। আমরা শুধু জামাতে ইসলামী বা অন্য কোন ইসলামী সংগঠন কেন, আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা যে কোনো রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত কোন রকম আচরণ আমরা করব না, এবং আমরা স্বাধীনতা বজায় রাখবো। এটা আমাদের নির্দেশনা সবসময় আছে। আমি বলবো যে আমরা যাদের সাথে ছিলাম এদের প্রতি আমরা অশ্রদ্ধা করব না, তারাও যাতে স্বাধীনতার মধ্যেই থাকে, তাদের প্রতি আহ্বান জানাবো। আরেকটা বিষয়, আপনি বলেছেন যে ওয়ান বক্স পলিসি ঠিক আছে কিনা, আমাদের তো ইসলামের পক্ষে ওয়ান বক্স আছে, আমরা তো ওয়ান বক্সের বাইরে যাই নাই, আমরা তো ইসলামের পক্ষে আছি। ভাই বলেন এবং 300 আসনেই সেটা থাকবে। আপনি বলছেন 32টা কারা থাকবে, সেটা আমরা দেখবো। আমাদের নীতি আদর্শের সাথে যারা একমত হয়, ওয়ান বক্সের সেই ফর্মুলা যারা আসে তারা থাকবে। ভাই বলেন ভাই বলেন। আমি এখানে একটু সমস্যা গেলে বসে পড়ি। আমি বলছি। প্রথমত আপনার কাছে একটু জানতে চাই, আপনাদের এই ঢাকা আসনগুলো আছে, সেখানে আপনারা সমর্থন দিবেন বলেছেন। ওই আসনগুলোতে যদি জামায়াতের প্রার্থী যদি কোয়ালিফাই হয়, তাহলে আপনাকে তাকে সমর্থন দিবেন কিনা? এক, আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে ধরেন ইসলামী কোনো প্রার্থী না থেকে যদি অন্য এমনি অন্য কোনো দলে থাকে, আমি আমার কথা বলেছি যে আমাদের নীতি আদর্শের সাথে যাদের সঙ্গতি থাকবে এবং আমাদের ওয়ান বক্স পলিসির পক্ষে যারা থাকবে তাদের শোনেন,
আজকে সামনে কি হবে এটা আমি এখন বলতে পারবো না, ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। আজকে পর্যন্ত আমাদের এটা অবস্থান। বলেন প্রথম আলোর ভাই, হ্যাঁ জুবাইর আপনি বলেন। না না, আমরা ভাবছি একটা পাতানো নির্বাচন হতে পারে, এই সংখ্যাটা আমাদের আছে, সেটা আমি শুরুতেই বলেছি। এবং সেই পথে হয়তো কেউ হাঁটবেন না, আমরা সতর্ক করব। এই জন্য আমরা 300 আসনেই আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, যাতে নির্বাচনটা পাতানো না হতে পারে। বলেন একটু একটু ওই যে জুবাইর ভাই বলতেছে, জি বলেন জুবাইর ভাই বলেন। শোনেন, 300 আসনের ব্যাপারে তো আমি বলেছি 300 আসনে আমাদের প্রার্থী থাকবে। আর আমাদের যারা সহযোগী ছিলেন সমমনা, তাদের কাছে আমরা বলেছি এবং আজকে আরো ক্লিয়ার করে দিলাম, তারা যদি ইসলামের পক্ষে ওয়ান বক্সে তারা যদি চায় তাহলে আমাদের সাথে তারা আসতে পারে, দরজা খোলা আছে। আর তারা এবং আমি একটা কথাও বলেছি, তারা জামাতকেও প্রশ্ন করতে পারে, যে তাদের এই নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন করতে পারে। আতাউর ভাই, আপনারা প্রচলিত আইন দিয়ে জামাত থেকে এক প্রশ্ন তুলেছেন যে ওই যে আলোচনার পরে খ্রিস্টান একটা প্রতিনিধি দিলেন, আপনারা দেশের একটা হলো যে মানতে বাধ্য হওয়া। দেখেন, আমরা অনেক কালা কানুনও কিন্তু মানতে বাধ্য হয়েছি, কিন্তু এগুলো আবার পরিবর্তন হয়েছে, তাই না? তা আমরা তো অনেক আইন মানতে বাধ্য, বাংলাদেশের নাগরিক হিসাবে সংবিধান মানতে বাধ্য, কিন্তু সংবিধানে কিছু অসঙ্গতি থাকে, বৈষম্যমূলক কিছু আইন থাকে, নিপীড়নমূলক কিছু আইন থাকে, এগুলো তো পরিবর্তনের সুযোগ থাকে, তাই না? অতএব আমাদের যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে আমরা এগুলো পরিবর্তন করব, সেটা নিয়মতান্ত্রিক উপায়ে। ভাই একজন একটা বিএনপি চেয়ারপারসন আমাদের নায়েব আমিরকে রিং দিয়েছে, এমন একটা ফেসবুকে ছড়িয়েছে, এটা কোনো ভিত্তি নেই। আর বেশি নিয়ে নেন। সম্ভাবনা আছে কিনা? না, কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, ধন্যবাদ। শেষ করে দেন। যেহেতু আমরা 300 আসনে নির্বাচন করব, অতএব বাংলাদেশের মানুষ যেহেতু নতুন বন্দোবস্ত চায় এবং ইসলামপন্থী মানুষ আগ্রহী আছে, আশা করি আমরা বিপুল ভোটে বিজয়ী হব। ধন্যবাদ সবাই।